জানানোর জন্য মূলত ফোন দিছিলাম। তো যাই অনেক কথা সরো। বলে ফেলছি। তো এখন কও। ও যেহেতু অনলাইনে আইসা এগুলা করতেছে এবং তোমাদেরকেও কাউকে মানতেছে না, তোমার তার নানিকেও মানে না, মাকেও মানে না, আমাদের কথাও পরামর্শ নিচ্ছে না, তার হুম। মাথায় খুন চাপছে, সে ধ্বংস হয়ে যাবে, লাগলে সে সুইসাইড করবে, লাগলে জেল খাটবে, তবুও সে এটা করেই যাবে। তো এখন যেহেতু এটা করতেছে, এতে করে দেশের অনেক মানুষ ভুল বুঝতেছে। সবাই বলতেছে যে ভাই আসল সত্য ঘটনাটা আপনারা জানান। তো আমি যেহেতু তুমি ওর মা, তো তোমাকে জানানোটা জরুরি মনে করি। এই জন্য আমরা ওর এই বিষয়গুলি, তোমার সাথে যত কথাবার্তা হয়েছে এগুলোর রেকর্ড তো আমার কাছে আছে, এবং আগেও বলছিলাম তোমাকে ওই সমস্ত কথাবার্তা, এখন যা কথাবার্তা হলো, তো আমি জাতির সামনে এগুলো এখন পেশ করব ফেসবুকে, বুঝছো? তো এই পারমিশনের জন্য আর কি তোমাকে বললাম। আর মামলা টামলা যেখানে যা ও ভয় দেখায়, যাকে মন চায় তাকে নিয়েও আগাক, কারণ ও শেষ পর্যন্ত লজ্জিত হবে। এবং যাদেরকে ও ফিল্ডে নামাইছে, এত কষ্ট দিছে, এই মানুষগুলোর কাছে ওর জবাব দিতে হবে, কারণ ও তো এই মিথ্যা এস্টাবলিশ করতে পারবে না। বুঝতে পারছো? আর তুমি আজ 2 বছর যাবত আমার সংসারে আছো, তুমি বলো ও যে সমস্ত বাজে বদ অভ্যাস, আমাদেরকে নারী লোভী বলছে, 2 মাস রেখে ছেড়ে দেই, ভোগ করি। আমি কি তোমাকে 2 মাস রেখে ভোগ করে ছেড়ে দিছিলাম? না। তাহলে আজ 2 বছর সংসার করতেছো, তোমার পিছনে কত টাকা খরচ করলাম, তোমার সন্তানদের আমি লালন পালন করতেছি, তোমার কাছ থেকে সন্তান নিলাম। তাহলে এখনো তুমি আমার স্ত্রী হিসেবে আছো, আর তোমার মেয়ে অভিযোগ করতেছে যে ওরা হলো টাকার জন্য মানুষকে 2 মাস 3 মাসের জন্য বিয়ে দেয় কন্টাকে, এরপরে 2 3 মাস পরে ভোগ করে ছেড়ে দেয়। এরকম একটা ঘটনা আইএমবিতে আছে বলতে পারবা? একজনের ঘটনা আছে এরকম? আমি তো দেই নাই। এমনি যা হয়েছে ধরো স্বামী স্ত্রী মেলে নাই, তালাক হয়ে সেটা তো গেছে হলো অন্য বাচ্চা নিয়ে। বিষয়। এটা তুমি যেখানে তার রাজসাক্ষী, তুমি হলে আমার এই আইএমবির প্রথম সদস্য, তোমাকে প্রথম বিবাহ করছি, তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আইএমবির সদস্যও আছো, আমার স্ত্রী হিসেবেও আছো। আমাদের সকল কার্যক্রম তুমি দেখো। তুমি এই বিল্ডিং এর ভিতরে আমাদের সামনে আছো। এখানে বিবাহ শাদী হয়, কত শত শত নারীরা এসে তোমাদের সাথে দেখা করলো, কথা বলে গেল। এসব কিছু কি মিথ্যা? না, এগুলো কেমনে মিথ্যা আমি তো বুঝি না। না, তোমার তোমার সাথে যারা এখনো যোগাযোগ করে নারী সদস্যরা, এখনো তো যোগাযোগ তাই করে না? আমার সাথে। হুম। তাহলে বলো এরা কি সব মিথ্যা? এদেরকে কি আমরা কন্টাক্টে কারোর কাছে বিক্রি করছি? এদেরকে তো আমরা না না। বিবাহ বিবাহ দিছি, বিভিন্ন ভালো ভালো পাত্র দেখে দেখে বিবাহ হ্যাঁ, দিছি। এবার আমি বললাম যে এক একটা পুরুষ, এই যে কয় যে এক একটা পুরুষ 4টা 5টা বিয়ে করে কে। হুম হুম। আমি বলছি যে এই এই কই বাংলাদেশে, কয়জনে করছে, ধর ধর কয়জনে শোনো, করছে এরকম? আমি কই হুম বাংলাদেশে পুরুষের সাথে নারীর সংখ্যা বেশি। হুম আর নারীগুলানো হারাম কাজ করে। হুম স্বামী থাকাকালীনও বা স্বামী না থাকলেও হারাম কাজ করে, হুম বা গার্মেন্টস করে, কত কষ্ট করে, করে না? হুম বিধবা ডিপোসি। আর পুরুষরাও বউ থাকতো পতিতালয় যায়, হারাম হুম কাজ করে। এর হুম। জন্য যে পতিতালয়ে না যাইয়া আপনি বিবাহ করেন, যদি আপনি সমর্থ থাকে একটা দুইটা হ্যাঁ। তিনটা বিবাহ করে ঘরে রাখেন। হুম। And এতে তো আমি তো কোনো এই যে এই অন্যায় যে তাহলে দেখতেছি না। এখন এটাই তো ইসলামের চাওয়া, এটাই এই কাল আল্লাহ কইছি রসুলের আমি আদর্শ। দিল্লি আচ্ছা যা। সামনে, কালকে আমি বলছি তো হুম যে মুফতি সাহেব কি তো কোনোদিন ভালো জানে না, সে কি কোনো কাছে, সে আমার ভালোবাসতে বিদায়। আর হুম সে ভালো করেই জানে হুম মুফতি সাহেব যে আমি হুম। ছেড়ে ছাড়া আর কাউরি আমি বিবাহ করতে পারবো না। কেন পারবেন না? সে তো মুফতি সাহেবের আগে তো আরেকজনের কাছে ছিল। আল্লাহ জানে, মুফতি সাহেব মনে হয় তাবিজ করছে। হ্যাঁ, মুফতি সাহেবের খায় কাম নাই, ওরে তাবিজ করবো। ও তো মুফতি সাহেব ওকে যে পরিমাণ আদর করছে, নিজের সন্তানের মতো আদর করছে ওকে। তুমি সেইটাই তো বলতে দেখলা। পারে না, ভালো এখন শোনো। বলতে পারে না, ভালো কথা। এখন মুফতি সাহেব ও যদি নোংরামি গুলো না করতো, মুফতি সাহেব চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, কিন্তু এর মধ্যে সে অলরেডি অনেক কিছু করে ফেলছে, জোগাড় করে ফেলছে। কারণ মুফতি সাহেবের আইডি তো আর হ্যাক করতে পারবে না। এই জন্য মুফতি সাহেবের ঘরে থাকা অবস্থায় তার আইডি দিয়ে সে বিভিন্ন জায়গায় যা যা মেসেজ করা দরকার, হুম। বিভিন্ন বাজে বাজে ভাষায় মেসেজ করা দরকার, মেসেজ করে করে এগুলি সব স্ক্রিনশট নিয়ে সে রেখে দিছে। তো এই সব তথ্য একসাথে জোগাড় করে আরো কার কার সাথে, ওই এনসিপির এক নেতা, তাকে খুঁজে পাইছে। আর যে এন- নীরবের স্টুডিও সে খুঁজে পাইছে। এরপরে 21 টিভি, এখন সমস্ত তাগুত তার সাথে যোগাযোগ শুরু করে দিছে। সবাই বলছে যে আপনি আইএমবি থামাইতে যা করা লাগে আপনি করেন, আপনার যত শেল্টার লাগে আমরা দিব। তো এর মধ্যে যখন দ্বিতীয় দিন মুফতি সাহেব আইসা ওর তথ্য ফাঁস করে দিছে, তো প্রথম প্রথম যারা তার শেল্টার দিছিল তাদের ভিতর কয়েকজন পলাই গেছে, যে ভাই এই নারীর অবস্থা খারাপ, এর পাশে আমরা নাই।
তো এখন বর্তমানে ওকে কারা কারা শেল্টার দিতেছে আমরা সব জানি, কিন্তু এরা যেহেতু একটা মিথ্যা তথ্য নিয়ে এই আগাইতেছে, এরা যে ধ্বংস হবে এবং এরা যে পারবে না, কারণ আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত দুর্বল। শোনো, তুমি আর আমি রয়েছি এক হুম, জায়গায়, হুম। and ওর হয়তো বা একটু বয়স কম, and যদিও প্রথম স্বামী, কি হয়েছে জানি প্রথম না। স্বামী কিন্তু প্রথম পুরুষ তো আর না। প্রথম সেইটা ঠিক আছে। তাইলে ওর জীবনে পুরুষের অভাব আছে কও? অতএব প্রথম স্বামী না হলে মুফতি সাহেব, কিন্তু মুফতি সাহেবের আগেও তো ওর আরো পুরুষের সাথে কত পরিচয় সম্পর্ক, এগুলা তো সবাই জানে। তা এখন, এখন তো যাই হোক মুফতি সাহেবের কাছে ছিল, দেখলাই সবকিছু তোমার সামনে ঘটছে, তারপরে হলো জিদ্দি মেয়ে। আমার ঘরে কতদিন সে ভাঙচুর করলো বলো, ট্যাবলেট খাইয়া এই তো কইলাম, আর কাজ। সামনে কালকে আমি বলছি তো হুম, যে মুফতি সাহেব কি তো কোনোদিন ভালো জানে না, তুই কি কোনো কাছে সে আমার ভালোবাসতে বিদায়, আর হুম, সে ভালো করেই জানে হুম, মুফতি সাহেব যে আমি হুম। ছেড়ে ছাড়া আর কাউরি আমি বিবাহ করতে পারবো না। কেন পারবেন না? সে তো মুফতি সাহেবের আগে তো আরেকজনের কাছে ছিল। আল্লাহ জানে, মুফতি সাহেব মনে হয় তাবিজ করছে। হ্যাঁ, মুফতি সাহেবের খায় কাম নাই, ওরে তাবিজ করবে। ও তো মুফতি সাহেব ওকে যে পরিমাণ আদর করছে, নিজের সন্তানের মতো আদর করছে ওকে। তুমি সেইটাই তো বলতে দেখলা। পারে না, ভালো এখন শোনো। বলতে পারে না, ভালো কথা। এখন মুফতি সাহেব ও যদি নোংরামি গুলা না করতো, ঠিক আছে, এখন তুমি হলো মা, তোমার মা এবং তুমি, তোমরা দুজন হলো সরল সোজা মানুষ। ও হলো তোমাদেরকে ধমক দিয়া দিয়া সব সময় নিজের অন্যায় গুলা আড়াল করে গেছে, আর তোমাদেরকে বলছে যে আমি ঠিক আছে। হুম। তোমরা ওরে সরল ভাবে বিশ্বাস করছো, তাই না? কিন্তু ও তলে তলে যে কি পরিমাণ গভীরে চলে গেছে বুঝো না। বর্তমানে বাংলাদেশের লাখ লাখ পুরুষ এসে দাপড়ায় বেড়াইতেছে, কোন লেভেলে চলে গেছে তোমার মেয়ে। আগে তো আমাদের বিল্ডিং এ সবাই নাচাইছে, এই বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ ওরে নিয়ে আতঙ্কে থাকতো, যে তামান্না যদি কারোর সাথে কথা বলে তাহলে সে বিপদে থাকে, যে আল্লাহ আমার কোন বিপদ জানি আমার কান্দে আসে। এখন আমি কই কি যে একদিন হইলো একটা মালিকের নুন খাইলেও তার গুণ অবশ্যই গাইতে হবে, সে যদি সঠিকই হয়। আর তো এটা তো আমি ওর সামনে কই না, বুঝছো। হম। না, এই এখন শোনো, এখন এটা তুমি জানো, তোমার মাও জানে, তোমার বোনও জানে, তোমার মা, তোমার ভাইয়ের সবাই জানে না তামান্নাকে মুফতি সাহেব কি পরিমাণ ভালোবেসে আদর করে রাখছে। কিন্তু আরে একদিন কেন মায় ফোন দিয়েছে, কয় কি তোর জামাই কেমন, কাকি তুমি আমার জামাইয়ের বিষয়ে কোনোদিন কথা কবা না। আর আমার মায় তো কয় কোনোদিনও হুম, আমার নাতি জামাইয়ের নামে একটা বদনাম বা এখন এইটা দেয় এখন না বা ওইটা দেয় না, এখন আমি তাইলে বলি, এখন মুফতি সাহেবকে ওকে শখ করে তালাক দিছে। ওকে 7 মাস লাগছে ওকে তালাক দিছে। একবার তালাক দিছে, দেওয়ার পরে সবাই মিলে রিকোয়েস্ট করলাম, তারপরে বললো যে ঠিক আছে, আর যদি শয়তানি না করে তাহলে আমি ওকে আবার নিলাম ফেরত। এরপরে ফেরত নেওয়ার পরেই সে আকামটা করলো, জিদ করে বাড়ি গেল। তোমার মা আবার তারে মোবাইল কিনে দিল। এবার এই মোবাইল নিয়ে ঢাকায় আসলো, আইসাই সে অন্যায় কাজে জড়ায় গেছে। আবার সে ফেসবুক টেসবুক সব আইডি চালু করছে। এরপরে সেখানে বিভিন্ন বাজে বাজে পোস্ট করা শুরু করছে, নিজের ছবি পোস্ট করে। হুম এরপরে ওই ওই ছেলেটার সাথে পরকীয়ায় জড়াই গেল, ঘন্টার পর ঘন্টা, মাসকে মাস কথা বললো। এই সব কিছু যখন যেদিন ধরা খেয়ে গেছে সেদিন বলছে যে না, ওকে নিয়ে আসলে আর সংসার করা সম্ভব না। তোমার কাছে নালিশ দিল, মুফতি সাহেব একটু শাসন করছে, তুমিও করলা গার্জিয়ান হিসেবে। ওকে কি শাসন করছে কি বাদ দিয়ে দেওয়ার জন্য? শাসন করছি যেন আর কোনোদিন দুষ্টামি না করে। হ্যাঁ তারপরে ওকে শর্ত দিল যে খবরদার তুমি আর এই ঘর থেকে বেরোতে পারবে না, বেরোলে কিন্তু তালাক হয়ে যাবে। সাথে সাথে জিদ করে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে তোমার বাসায় যা থাকতো, সেখানে রাত 12টার পরে সে একটা মেয়ে মানুষ ছোট, সে রাস্তায় বেড়ে চলে গেছে, গাবতলী পর্যন্ত চলে গেছে। ওইখানে যা ফোন দিছে তোমাদেরকে যে আমাকে নিয়ে যেতে বলেন আঙ্কেলকে। তা আমি বলছি তুমি যেতে পারছো, তুমি নিজেও আসতে পারবা। এরপরে আমার নাম্বারে ফোন দিল। হুম, তা আমি বলছি ঠিক আছে মা, তুমি বাসায় চলে আসো। আবার সে ঘুরে বাসায় আসলো, তার ইচ্ছায় সে দ্বিতীয় তালাকটা নিয়ে নিল। আচ্ছা, এরপরে আবার আমরা রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে যাক, আর একবার যেহেতু সুযোগ আছে। ও বলছে যে আমি আর শয়তানি করব না। এই শেষবার যখন আসলো তখন করছে হলো আরো বড় বড় শয়তানি। তখন সে শেষবার ঘরে ঢুকছে হলো ষড়যন্ত্র করে, যে আমি ওদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো। আইসাই প্রথম অপরাধ করলো কি, সে মহসিনার নামে আইডি বানাইছে ফেসবুকে। আর ওই যে হুম, লামিয়া নামে একটা আইডি বানায়া এই সমস্ত আইডিতে চ্যাটিং করছে।
চ্যাটিং করে স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট নিয়ে সেগুলো ফেসবুকে পোস্ট করে মামুন রশিদ কাসেমি সাহেব এই সেই। তো আমি যখন টের পাইছি যে শয়তানিরা ও করছে, আমি আবার ওর মোবাইল কেড়ে নিছি। তখন ওই পোস্ট ওই পর্যন্তই ভ্যালিড, ওইটা এই ইনভ্যালিড হয়ে গেছে, ওইটা আর কেউ পাত্তা দেয় নাই। কারণ যে আইডিটা চালাবে তার কাছে তো মোবাইলই নেই তখন। হুম। এরপরে সপ্তাহখানিক আমার কাছে মোবাইল টোবাইল রাখার পরে এরপরে সে রাগ করে বাড়ির থেকে বের হয়ে চলে গেল। হ্যাঁ, তো আমি দেখলাম। হ্যাঁ, বাড়ির থেকে বের হয়ে চলে গেল। তোমাকে জিজ্ঞেস করলাম কোথায় গেছে, তুমি বললা যে যাক অসুবিধা নাই আছে। বারবার জিজ্ঞেস করলাম কার বাসায় গেছে, আমার আমার জানতে হবে, তুমি আমাকে একবারও বললা না। আমি তো বলছি যে কোথায় গেছে সে বলে যাক, কারণ ওইখানে তার চলে যাওয়াটা তার নতুন না, সে কয়েকবার বের হয়ে চলে গেল না রাগ করে। হয়। এর আগেও তো তোমাদের বাড়ির থেকে রাগ করে বের হয়ে গেছে, খালার বাসার থেকে রাত 2টার সময় রাগ করে বের হয়ে চলে গেছে। ওর বাড়ির থেকে রাগ করে বের হয়ে চলে যাওয়ার ইতিহাসটা তো নতুন না। তারপরেও আমরা বলছি এতিম মেয়ে, একটু উল্টাপাল্টা, জীবনে কোনো সময় আদর শাসন পায় নাই, উগ্র হয়ে গেছে, দেখি ওকে একটু কন্ট্রোল করে আমরা চালাইতে পারি কিনা। কিন্তু যখন তার নষ্টামি গুলা সামনে চলে আসছে, আবার ওই সময় তো ভাই কোনো গায়রতওয়ালা পুরুষ শোনো শোনো, নষ্ট মেয়েকে যেদিনকার ও জাগাতে না। আসছে ওই দিনকার আমি তোমার রিকোয়েস্ট করছিলাম না হুম, তা আমি যে তো তুমি, তোমার রিকোয়েস্ট শোনো শোনো, শুনছি। তুমি আসো। হুম ওই কিন্তু আমার শিখাই দিয়েছে হুম যে মা তুমি হুম আঙ্কেল রে ক আসছে। হুম তারপরে আমি কি কে আইবে কে, এত কিছু করার পর আইবে কে? এখন হুম তো তুই আর শত্রু হেরাও তোর শত্রুতে আইবে কিনলে হুম বাকি। যাই হোক শোনো, মুরব্বীর মাধ্যমে আমি যাই হোক ভুল করছিলাম। আমি হুম। আঙ্কেল আসুক, আমি মানে কি ইয়া করে নেব। ওই আমার শিখাই দিয়েছিল, আমি কিন্তু এত দূর বুদ্ধি আমার ছিল আমি না। তো জানি তুমি বোকা মানুষ, তুমি তো আর এত, তোমার মেয়ের মতন তো আর এত পাকনা না তুমি। ওই এখন আমার তোমার শিখাই মেয়ে দিয়েছে। তোমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের সকলকে বিভ্রান্ত করছে। এখন এই বাড়ির থেকে বের হয়ে সে তার জিদ পুরা করতেছে। এক মুফতি সাহেব কেন তালাক দিল, এই জন্য তার জীবন শেষ করে দেবে। তো মুফতি সাহেব তালাক কি ওকে শখ করে দিছে? মুফতি সাহেব এত ভালোবাসা দেওয়ার আমি আরে পরেও বুঝেছি, শোন। যে তাকে মুফতি সাহেব বলছে যে আমি এই দেশের ভিতরে অনেক ভালো ছেলে আছে, যোগ্য ছেলে আছে, সে যদি ভালো তবিয়ত নিয়ে চলে তাকে হুম অনেক ভালো ভালো ছেলেরা বিবাহ করার জন্য প্রস্তাবও দিছে। অনেক হুম অর্থবিত্তশালী ছেলেরাও, সে নিজেও রাজি হইলো। আমাকে বললো যে ঠিক আছে আমার ইজ্জত শেষ হলে আমি এটা করব। কিন্তু ইজ্জত শেষ হওয়ার সময় যখন কাছে আসছে তখন তার মাথায় ভূত চাপছে যে না, আমি আবার মুফতি সাহেবের কাছেই যাব, লাগলে আমাকে হিলা করে নিতে হবে। এটার জন্য সে আমার ছেলের কাছে মেসেজ পর্যন্ত পাঠাইছে। আমার ছেলে বলছে যে খবরদার আমার সাথে এই সমস্ত বাজে জিনিস নিয়ে আলাপ করবেন না, এটা হলো আপনাদের ব্যাপার। তো মুফতি সাহেব বলছে যে না, আমি ওকে হিলা করে কেন নিব, আমি কি ওকে এই রাগ করে তালাক দিছি? আমি তো আলাপ আমারে আলোচনা বলে করে কি জানো, আমারে পারিবারিক বলছে। সিদ্ধান্তের ভিত্তিতে তাকে তালাক দিছি। তো এখন পর পর 2বার তোমাদেরকে জানাইয়া সবকিছু করা হলো। শেষের বার আর উনি বলছে যে না, আমাকে জানাইছে যে আমার দ্বারা আর কোনোভাবেই সম্ভব না। ও একেবারে আয়ত্তের বাইরে চলে গেছে, ও এখন বাইরের জগতে মিশে গেছে। কারণ তখন অলরেডি মুফতি সাহেবকে অনেক হুমকি দিছে, বিভিন্ন ওই বারে যায় মদ খেয়ে পড়ে থেকে ওইখানে বেহুশ হয়ে ছিল, সেখান থেকে আবার ছবি পাঠাইছে যে আপনি আমাকে নিয়ে যান, আমি বোধহয় আর বাসায় যেতে পারবো না। তো এত কিছু মানে নগ্নতা করার পরে এই মানুষ বলছে যে অসম্ভব। তুমি যেহেতু এখন আবার সেই বাজে জগতে চলে গেছো, অতএব তোমার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। তখন সে জিদ করছে যে তাহলে এবার আমি আপনার জীবন ধ্বংস করে দেব যদি আমাকে না নেন। এইবার শুরু করছে সে নোংরামি। মুফতি সাহেবের সব বউদের নামে আইডি বানায়, সিম, তোমার আইডি দেয়া সিম তোলা ছিল, সেই সিম তুলে সে তাদের আইডি হ্যাক করছে। আমার আইডি মাঝখানে একবার হ্যাক করছিল কিন্তু সাকসেস হতে পারে নাই, আমি আবার সেটা রিকভার করে নিছি। তো এরকম করে সে মোটামুটি যতটুক নোংরামি করার অলরেডি সে করে ফেলছে। তো তারপরেও আমি তো তার ধ্বংস চাইনি, আমি বুঝি যাক, ছোট মানুষ করছে, জাতি বুঝবে, আল্লাহ তাআলা দেখবে এগুলা। তো সে সেখান থেকে ফেরত না আইসা পরবর্তীতে আরো এটা যেন ছড়ায়, আবার 21 টিভিতে যায় সে ইয়াতে করছে, সাক্ষাৎকার দিছে। এরপরে আমাদের যারা শত্রুতামি করে বেড়ায়, ওই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করে সাক্ষী জোগাড় করে বেড়াচ্ছে। তো তোমার সাথে তালাক হওয়ার পর তুমি যেরকম শত্রু হইছো, তা আরো তো 2-1 জন এরকম আছে যে তাদের সাথে তালাক হওয়ার কারণে তারাও শত্রু। কিন্তু সবগুলা ঘটনা তো মিথ্যা, মিথ্যা দিয়ে তো আর কেউ জিততে পারে না। না। অন্যজনের গুলা বাদ দিলাম, তোমার ঘটনাতে আমরা সাক্ষী। আমরা হুম বা মা বাবা, আমাদের সামনে তুমি শেষ দিন পর্যন্ত ভালো থাকলা। তোমার মনের ভিতরে যদি এত শয়তানি থাকে,
তাহলে তালাকের পরে ইদ্যত পুরা করার সময়টাই তুমি আমাকে রিকোয়েস্ট করলা যে আমি ইদ্যতটা ওনার বাসায় করে যেতে চাই। উনিও বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, কোথায় যাবে? ওর তো আর বাসার অভাব নেই, সে বাসায় থাকবে। না হলে তোমার পাশে ওর রুম সেট করে দিলাম, সবকিছু। ও জিদ করে আবার ওই বাসাতেই গেল। ওর ভিতরে হলো চক্রান্ত। ও যায় ওখানে সিঙ্গেল একলা বাসায় থাকবে, থাকা মোবাইলে সব যোগাযোগ গুলা করবে। এরপরে এই এই সময়ের মধ্যেও ওর মোবাইল চেক করে দেখলাম যে ও একেবারেই সর্বোচ্চ লেভেলের নোংরা জগতে পৌঁছে গেছে। তো তখন তো আমরা বলছি যে ঠিক আছে, তারপরে কিছু করার নাই, ইদ্যত শেষ হওয়া পর্যন্ত এটা হোক। সে এখানে থেকে শান্তিপূর্ণভাবে ইদ্যত পুরা করুক, করে তারপরে সে সিদ্ধান্ত নিক। ইচ্ছা করলে আমাদের মাধ্যম দিয়ে কোথাও বিবাহ করবে, আর না হলে সে যদি চায়, তার জীবন স্বাধীনতা, তার চাচারা আছে, ফুফুরা আছে, মামারা আছে, অথবা তার অন্য কোনো আত্মীয়র কাছেও যদি যাইতে চায়, তার ব্যাপারে আর কোনো বাধা নাই। হুম। তো এরপরে সে ইদ্যত পুরা করলো। শেষ দিন আমি শুধু তাকে বললাম যে এক কাজ করো, তোমার যেহেতু ইদ্যত শেষ, এখন তো আর ওই বাসায় থাকা জায়েজ নেই, তুমি হুম। এখন আমার বাসায় চলে আসো। এই বাসায় তোমার বড় আম্মুর বাসায় আছে, না হলে তোমার তুমি কও নাই, তোমার কইছো বড় আপু যে আমি তো তোমার মায়ের আমিও মতো। বলছি, আমিও বলছি, আমিও এবারে বলছি। যেই তুমি ব্যাগ লই আর পিছে পিছে নামছো না, হুম। এই বলে তোমার কইছি ব্যাগ আমনের মামুনের মারি দেন। হুম। ও, এডি আবার আমি আমার ওরে কি। বলছি, আমি বলছি শোনো, তুমি যদি বাইরে চলে যাও, হুম। মামির বাসায় যাও, তাহলে হুম। তোমার কাপড় চোপড় নিয়ে যাও, পরে আবার এই কাপড় চোপড় কবে নিতে আসবা? তো ও বলেছে ব্যাগ লাগবো না, বুঝলে। এরপরে ওই বাসার থেকে বের হয়ে প্রথম গেছে তোমার বাসায়, তুমি তোমার রুমে তালা মেরে রেখে গেছো। হ্যাঁ। তারপরে তুমি তোমার সাথে যোগাযোগ করছে, তুমি বলছো তালা ভাঙ্গা পরে ঢুকতে, তালা ভাঙছে, ভাঙ্গা রুমে ঢুকছে। ওর জন্ম নিবন্ধনের ওই তো কাগজ জন্ম চাই। নিবন্ধন, তোমার আইডি কার্ডের ফটোকপি, মানে ও এখান থেকে যাওয়ার পরে মামলা করতে, অনলাইনে যাইতে যা যা লাগবে শুধু এই জিনিসটুকু নিছে। তাহলে ও তার যাইয়া পরের দিনই ধরো এই কাজটা করছে। তো পরের দিন যেহেতু এই কাজটা করছে, তাহলে 3 মাস ধরে এই ঘরে থেকে থেকে এই ষড়যন্ত্র গুলো সে পাকাইছে। ও তার একদিনে করে না এই কাজটা, একদিনে কি আহ, এতগুলি মিডিয়ার সাথে যোগাযোগ করছে ও? তো আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ জানবে কে, এটা একটা স্বাভাবিক কমন সেন্সের কথা, এটা এবার শোনো, ও হ্যাঁ। এর আগে এরপরে তোর শোনো, মামি এরপরে ও যোগাযোগ করছে কত জায়গায়। ও ধরো যেহেতু মুফতি সাহেবের স্ত্রী, হুম। তাহলে মুফতি সাহেবের যেদিন মুফতি সাহেব ওর ঘরে থাকে, মুফতি সাহেবের পাসওয়ার্ড জানে, মোবাইলের পাসওয়ার্ড ওপেন করে সে হুম। মুফতি সাহেবের বিভিন্ন আইডি দিয়া ওই তার এক এক বউয়ের কাছে এক এক সময় এক এক রকম মেসেজ করতো, কইরা এগুলো আবার স্ক্রিনশট দিয়ে রাখতো। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দিয়ে তার মোবাইলে সেভ করে রাখতো সে আলাদা করে। হুম। তো এভাবে করে সে তথ্য সংগ্রহ করছে আজ কয়েক মাস যাবত। সে প্ল্যান করেই করছে যে সে এই আইএমবির কার্যক্রমকে সে বাধাগ্রস্ত করবে, একাধিক বিবাহকে সে ঘৃণা করে, পছন্দ করে না, তোমার বিবাহকে সে ঘৃণা করে। তুমি আমি তো তার, কালকে বলছি যে না তুই যে আমাকে বলছে হালাল এগুলা, শোনো হালাল শোনো শোনো। হালাল পতিলয় যে বলছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি কালকেরা ইয়ে করে যে না তুই তুমি যে হালাল বলছো তো, হালাল ও পতিলয় বলছো, পতিতালয় এখন বলছে, আমার এই এখন হলো সারা সন্তানটা কি হারাম? সারা আমি যে দেশের। বিবাহ করছি সেটা কি হারাম? হুম। এই আর কোনো কথা কয় না, আচ্ছা উত্তর যাই হয় হোক, না। এখন এখন ওর মনের ভিতরে হলো জিদ, ও প্রতিশোধ নিবে, ধ্বংস করবে। বাকি এটার জন্য তো সত্য তথ্য লাগবে, মিথ্যা দিয়ে কখনো ও শুধু সত্যকে ঢাকা যায়? ও শুধু মুফতি সাহেবের কথা কয়, মুফতি সাহেবের এখন কথা মুফতি কয়। সাহেব ধরো ওকে না, কিভাবে করবে? ওর 3 তালাক হয়ে গেছে, ও এখন অন্য জায়গায় চলে যাবে। 3 তালাক হয়ে গেছে করে জিদ করে দিছে, একদিনে দিছে। 7 মাস যাবত ওকে পরামর্শ ক্রমে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে 3 তালাক দেওয়া হয়েছে। কিন্তু তালাকের পর থেকেই ও যে ব্যাক করছে, তখন থেকেই ও এই সমস্ত যোগাযোগ শুরু করছে। করার পরে এগুলা যখন ধরা খেয়ে গেছে, তখন তো এই মুফতি সাহেব চূড়ান্ত সিদ্ধান্ত নিছে। কিন্তু এর মধ্যে সে অলরেডি অনেক কিছু করে ফেলছে, জোগাড় করে ফেলছে। কারণ মুফতি সাহেবের আইডি তো আর হ্যাক করতে পারবে না, এই জন্য মুফতি সাহেবের ঘরে থাকা অবস্থায় তার আইডি দিয়ে সে বিভিন্ন জায়গায় যা যা মেসেজ করা দরকার, হুম। বিভিন্ন বাজে বাজে ভাষায় মেসেজ করা দরকার, মেসেজ করে করে এগুলি সব স্ক্রিনশট নিয়ে সে রেখে দিছে। তো এই সব তথ্য একসাথে জোগাড় করে আরো কার কার সাথে, ওই এক নেতা, তাকে খুঁজে পাইছে। আর যে এই নীরবের স্টুডিও সে খুঁজে পেয়েছে। এরপরে 21 টিভি, এখন সমস্ত তাগুত তার সাথে যোগাযোগ শুরু করে দিছে। সবাই বলছে যে আপনি আইএমবি থামাইতে যা করা লাগে আপনি করেন, আপনার যত শেল্টার লাগে আমরা দিব। তো এর মধ্যে যখন দ্বিতীয় দিন মুফতি সাহেব আইসা ওর তথ্য ফাঁস করে দিছে, তো প্রথম প্রথম যারা তার শেল্টার দিছিল তাদের ভিতর কয়েকজন পলাই গেছে, যে ভাই এই নারীর অবস্থা খারাপ, এর পাশে আমরা নাই। তো এখন বর্তমানে ওকে কারা কারা শেল্টার দিচ্ছে আমরা সব জানি। কিন্তু এরা যেহেতু একটা মিথ্যা তথ্য নিয়ে এই আগাইতেছে, এরা যে ধ্বংস হবে
এবং এটা যে পারবে না, কারণ আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আমি কখনো আমার স্ত্রী সন্তান এদের ব্যাপারে কোনো নোংরামি করব না। কিন্তু তোমার মেয়ে যেহেতু পুরো বিশৃঙ্খলা বাঁধাই ফেলছে, আর ওর নিজেই যেহেতু অনলাইনে চলে আসছে এবং ওর নিজের ছবি ছবি পোস্ট করা শুরু করছে, বিভিন্ন গানের ভিডিও পোস্ট করা শুরু করছে, তারপরে আমাদের অনেক ছবি টবি পোস্ট করছে, এতে করে দেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে, বুঝতে পারছো? তুমি আজ 2 বছর যাবত আমার সংসারে আছো, তুমি বলো যে সমস্ত বাজে বদ অভ্যাস আমাদেরকে নারী লোভী বলছে, 2 মাস রেখে ছেড়ে দেই, ভোগ করি। আমি কি তোমাকে 2 মাস রেখে ভোগ করে ছেড়ে দিছিলাম? না। তাহলে আজ 2 বছর সংসার করতেছো, তোমার পিছনে কত টাকা খরচ করলাম, তোমার সন্তানদের আমি লালন পালন করতেছি, তোমার কাছ থেকে সন্তান নিলাম, তাহলে এখনো তুমি আমার স্ত্রী হিসেবে আছো, আর তোমার মেয়ে অভিযোগ করতেছে যে ওরা হলো টাকার জন্য মানুষকে 2 মাস 3 মাসের জন্য বিয়ে দেয় কন্টাকে, এরপরে 2-3 মাস পরে ভোগ করে ছেড়ে দেয়। এরকম একটা ঘটনা আইএমবিতে আছে বলতে পারবা? একজনের ঘটনা আছে এরকম? আমি তো দেই নাই, এমনি যা হয়েছে ধরো স্বামী স্ত্রী মেলে নাই, তালাক হয়ে সেটা তো গেছে হলো অন্য বাচ্চা নেই। বিষয়, এটা তো যে কোনো, তোমার মেয়েরও তো তালাক হয়েছে, তোমার বোনের তালাক হয়েছে, তাই হুম। না? তোমার ভাইয়ের তালাক হয়েছে, তো এগুলা তো আর কারো দোষ হওয়া জরুরি না, এটা তো হতেই পারে, কিন্তু এটা কি কন্টাক্ট? কারো না। তালাক হলেই কি বলবা যে কন্টাক্ট ছিল? ভাই, হুম। আমরা 100টা বিবাহ দিলে ওখান থেকে 2-5টা নারী আবার খারাপ বেরোয়, 2-5টা পুরুষ খারাপ হয়, অথবা দুইজনেই ভালো কিন্তু তাদের সাথে বনিবনা হয় নাই, তালাক হয়ে গেছে, এটা তো হইতেই পারে। এটা তো প্রথম বিয়ের ক্ষেত্রেও হয়। হুম। তো সেই ক্ষেত্রে তাই বলে কি কেউ বলতে পারে এটা যে এটা একটা পতিতালয়, এখানে কন্টাকে বিবাহ দেয়? তুমি যেখানে তার রাজসাক্ষী, তুমি হলে আমার এই আইএমবির প্রথম সদস্য, তোমাকে প্রথম বিবাহ করছি, তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আইএমবির সদস্যও আছো, আমার স্ত্রী হিসেবেও আছো, আমাদের সকল কার্যক্রম তুমি দেখো, তুমি এই বিল্ডিং এর ভিতরে আমাদের সামনে আছো, এখানে বিবাহ শাদী হয়, কত শত শত নারীরা এসে তোমাদের সাথে দেখা করলো, কথা বলে গেল, এসব কিছু কি মিথ্যা? না, এগুলো কেমনে মিথ্যা আমি তো বুঝি না। না, তোমার তোমার সাথে যারা এখনো যোগাযোগ করে নারী সদস্যরা, এখনো তো যোগাযোগ তাই করে না? আমার সাথে। হুম। তাহলে বলো এরা কি সব মিথ্যা? এদেরকে কি আমরা কন্টাক্টে কারোর কাছে বিক্রি করছি? এদেরকে তো আমরা না না। বিবাহ বিবাহ দিছি, বিভিন্ন ভালো ভালো পাত্র দেখে দেখে বিবাহ হ্যাঁ, দিছি। এবার আমি বললাম যে এক একটা পুরুষ, এই যে কয় যে এক একটা পুরুষ 4-5টা বিয়ে করে কে, হুম হুম। আমি বলছি যে এই এই কই বাংলাদেশে, কয়জনে করছে, ধৈর্য ধরে কয়জনে শোনো, করছে এরকম? আমি কই হুম বাংলাদেশে পুরুষের সাথে নারীর সংখ্যা বেশি। হুম আর নারীগুলানো হারাম কাজ করে, হুম স্বামী থাকাকালীনও বা স্বামী না থাকলেও হারাম কাজ করে, হুম বা গার্মেন্টস করে, কত কষ্ট করে, করে না? হুম বিধবা ডিপোসি। আর পুরুষরাও বউ থাকতো পতিতালয় যায়, হারাম হুম কাজ করে। এর হুম। জন্য যে পতিতালয়ে না যাইয়া আপনি বিবাহ করেন, যদি আপনার সমর্থ থাকে একটা দুইটা হ্যাঁ। তিনটা বিবাহ করে ঘরে রাখেন। হুম। And এতে তো আমি তো কোনো এই অন্যায় যে তাহলে দেখতেছি না। এখন এটাই তো ইসলামের চাওয়া, এটাই আমি আল্লাহ কইছি রসুলের আমি আদর্শ। দিল্লি আচ্ছা যাই হোক, করবো। শোনো শোনো, এখন ও তো একাধিক বিবাহ পছন্দ করছিল, কিন্তু ওর হ্যাঁ। কথা ছিল যে আমি একাধিক বিবাহ পছন্দ করব, আবার আমার যে চরিত্র আছে, আমি গান বাজনা পছন্দ করি, খোলা ড্যান্স পছন্দ করি, মানুষের সাথে চ্যাটিং পছন্দ করি, তারপরে ওই মুভি দেখা পছন্দ করি, তো এগুলা ওকে করতে না দেওয়াটাই হলো আমাদের অপরাধ। ও ফেসবুকে ছবি পোস্ট করবে, এগুলা বাধা দেওয়া, আমরা জালিম হয়ে গেছি ওর কাছে। এখন ও যায় হাত মিলাইছে কারা? যারা এগুলাকে পছন্দ করে, যে সমস্ত নারীবাদীরা এই সমস্ত নোংরামি পছন্দ করে, ও যায় তাদের সাথে হাত মিলাইছে। এবার এই কয় নোংরা নারী মিলে একসাথ হইয়া তারা এবার সিদ্ধান্ত নিছে, তাহলে এদের কার্যক্রম বন্ধ করে দিলে আমরা যে স্বাধীনতা চাইছিলাম এই সমাজে, নোংরামি করব, আমাদেরকে কেউ তালাক দিতে পারবে না, তারপরে আমরা যত নোংরামিই করি, স্বামীর বেডে শুয়ে শুয়ে আমরা অন্য পুরুষের সাথে চ্যাটিং করব, তবুও যেন আমাদেরকে তালাক দিতে না পারে। এই কারণে তারা কি করছে, তালাক কঠিন করছে আগে, কঠিন করে এবার এসব সংসারে ঢুকে নারীগুলি বদমাইশি করে, আর পুরুষরা বিপদে পড়ে তালাক দিতে পারে না, কারণ জানে যে তালাক দিলে বউ মামলা করবে, তালাক দিলে অনলাইনে মিডিয়ায় চলে যাবে, যায়া নোংরামি করবে, আমার মান-ইজ্জত শেষ করে দিবে। এই ভয়ে লাখ লাখ পুরুষ এই সমস্ত জালিম নারীদের সংসার করে বিপদে পড়ে। আমরা তো হুম। ভাই ওই পুরুষ না, আমরা তো স্পষ্ট বলে দিছি, তুমি ভালো নারী হও, তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমি সংসার করব, তুমি খারাপ নারী হও, তোমার সাথে আমার কোনো আপোষ নেই, আমি কোনো বদ্দিন নারীর পিছনে একদিনও সার্ভিস দিব না, একটা টাকাও খরচ করব না, ইনশাআল্লাহ। যে ভালো হবে, এখন যদি বলো যে ভালো আর খারাপের লিমিট কোনটা, ভালো খারাপের লিমিট এই সমাজে কি ভালো খারাপ কেউ বুঝে না, কোনটা ভালো কোনটা খারাপ?
একটা নারী কোনটাকে খারাপ বলে? যদি সে সতীত্ব হারায়, সে যদি স্বামীর সংসারে থাকার পরেও অন্য পুরুষের সাথে চ্যাটিং করে, প্রেম করে, নিজের ঘরোয়া ছবি বাইরে মানুষকে পোস্ট করে দেয়, নিজের স্বামীর ব্যাপারে অন্য মানুষের সাথে গল্প করে, তো এই নারীর তো আর কোনো চরিত্র থাকে না। এটা তো চরিত্রহীন নারী, তাই না? নারী হুম। তো এক স্বামীর বাইরে পৃথিবীর আর কারোর কোনো গায়ের মাহরামের সাথে যোগাযোগ করা জায়েজ নেই তার। একান্ত প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলতে পারবে, অথবা কোনো মাসালা জানার জন্য আলেমের সাথে কথা বলতে পারবে, অথবা কারোর সাথে প্রয়োজন হলে স্বামীর সাথে থেকে স্বামীর অনুমতি নিয়ে পারবে। এছাড়া তো নারীর জন্য অধিকার নেই। কিন্তু এই যে তোমার মেয়ে তো ওই স্বাধীনতা, ওই স্বাধীন চেতা নারী যারা যারা এই দেশে নারী অধিকার, নারী স্বাধীনতা, নারী মুক্তি এই সমস্ত সংগ্রাম করে বেড়ায়, যে স্বামীর সংসারে থাকবে, স্বামীর ঘাড় মটকায় খাবে, স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, আর নিজের যত লিপ্সা আছে এগুলো পূরণ করবে, এগুলো হলো বর্তমান নারীবাদী সমাজের আদর্শ। তো তোমার মেয়ে তো সেই নারীবাদী সমাজ থেকেই আমি নিয়ে আসছিলাম, কিন্তু আসার পরেও সে কিছুদিন যাওয়ার পরে তার আগের চরিত্রে ফেরত চলে আসছে। তো এরকম তো অনেকগুলা নারীকে আমরা বিবাহ দিছি, তার ভিতরে কয়জন, 4-5 জন, এই মেয়েটা আর ওই যে এ, নেহা নামে একটা মেয়ে সোনিয়া, এরপরে রাজশাহীর একটা মেয়ে, এরকম মনে হয় 7-8টা মেয়ে পাইছি আমরা যারা কাবিন ব্যবসায়ী এবং যারা উচ্ছৃঙ্খল, এবং এরা অনেকটা হলো ওই সমস্ত তাগুতি নারীদের সাথে এদের হেভি যোগাযোগ। তো এই কয়টা নারী এটা তো ধরা খাবেই। 400-500 বিবাহ দিলাম, তার ভিতরে 4-5টা খারাপ নারী বের হবেই। যে যারা ভালো আছে তারা তো ভালোই আছে। এখন তোমার মেয়ে আজকে আমার পরিচয় বহন করছে, আজকে বাংলাদেশের সব মানুষ জানে যে এমডি স্যারের মেয়ে, তাহলে আমার আমার পরিচয়, আমার সম্পর্কের সাথে এরকম একটা নোংরা মেয়ে জড়ায় যাবে? আমি তো বলছি, তাকে আমি গ্রহণ করছি শুধুমাত্র রসুলের হাদিস অনুযায়ী, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, যে তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেয় কেমন যেন সে নিষ্পাপ। শুধুমাত্র এই তওবা করার কারণে তাকে আমি গ্রহণ করছিলাম, না হলে আমি বেশ্যার পিছনে টাকা নষ্ট করব কি কারণে বলো? আজকে হচ্ছে তওবা করছে, বলছে আমি ভালো হয়ে যাব আর কোনোদিন। তাকে আমি যখন মুফতি সাহেবের সাথে বিবাহ দেই, প্রথম যেদিন আমার ওই আরেক স্ত্রীর সাথে তাকে মার্কেটে নিয়ে যাই, সে প্রথম দিন যা ড্রেস কিনছে, জিদ করে আমার সামনে ড্রেস কিনছে, জিন্সের প্যান্ট আর হলো টপস। আমি এটা দেখে এতটাই বিরক্ত হয়েছি, পরে আমি বলছি ঠিক আছে, তোমার যেহেতু তোমার এটা জিদ, তুমি মিটাও, তবে এটা পড়তে পারবে না, আর এটা পরে ছবি তুলতে পারবে না, পড়লে তুমি তোমার স্বামীর সামনে পড়লে পড়ো। সে ঘরে এসে সর্বপ্রথম ওই ড্রেসটা পরছে, একটা বুক খোলা ছবি উঠাইছে, উঠার সাথে সাথে ফেসবুকে পোস্ট করছে। আমি ওইটা দেখে ফেলছি। এরপরে সে আবার এটা ডিলিট করছে, পরে ওই দিন তাকে একবার সতর্ক করলাম। তাহলে যে মেয়েটা এতগুলি নোংরামি এই ঘরের ভিতরে করছে, আজকে সে বাইরে যায়া এত সুন্দর পবিত্র একটা পরিবার যেখানে কোনো নোংরামি নাই, সেই পরিবারের ব্যাপারে কলঙ্ক দিয়ে বেড়াচ্ছে মিথ্যাচার করে করে, অথচ তার জীবনের ইতিহাস পুরোটাই নোংরামিতে ভরা। এবং সে এই অন্যায় কি করে এস্টাবলিশ করবে বলো? পারবে? নিজের জীবনটা ধ্বংস করে ফেলতেছে সে। ও আমাদেরকে কি ওই সমস্ত হুজুর মনে করছে যারা তাগুতের কাছে মাথা বিক্রি করে চলে, তাগুতের হুঙ্কারে দেশ থেকে পালাই চলে যায়? আমরা কি ওই সমস্ত হুজুর? আমরা জানো না যে জীবনটাকে বাজি রেখে কাজ নিয়ে বসছি? আমি জানি না এই দেশের সমস্ত তাগুত আমাদের শত্রু, এটা জানি নাই তো আমি রিস্ক নিয়ে বসছি এই কাজে। আমার কি এত শখ আছে? আমার তো 4টে স্ত্রী হয়ে গেছে, আমার বিজনেস আমি কাল আছে। রাত্রে বলছি এই আমি যে আজ শোনো, আমার স্বামী আমার যদি একটা এতই বউ ছিল, এটা নিয়ে এত বড় একটা বউ ছিল, 3টে বাচ্চা ছিল, তার কার কাছে তো ভালো, এ হুম, তো একা একটা পরিবার কত সুন্দরভাবে শুধুমাত্র চলতো। এই দেশের ভিতরে অসহায় এতিম এই সমস্ত নারীদেরকে যারা বেশ্যা বানায় ফেলে, আমরা তাদের কাছ থেকে উদ্ধার করে তাদেরকে বউ বানানোর একটা দায়িত্ব নিছি, যে এরা সম্মানের সংসার করুক। এরা গার্মেন্টসে কাজ করবে কেন? বেশ্যাগিরি করবে কেন? নারীবাদীরা চায় যে এই দেশের ভিতরে বেশ্যাদেরকে তারা শ্রমিকের মর্যাদা দিতে। তার মানে বেশ্যাগিরি করলে কেউ তাদেরকে খারাপ বলতে পারবে না। সেখানে আমরা বলতেছি যে অসম্ভব, নারী এত অসম্মানের জিনিস না, তারা বউ হবে, প্রয়োজন হলে কারো চতুর্থ বউ হবে, কিন্তু সে বেশ্যা হবে না। তো সেই নারীবাদীরা কি আমাদের এই কাজ পছন্দ করবে? তাহলে আমার মেয়ে হয়ে সে কেন ওদের দলে যোগ দিবে? বেশ্যাদের দলে কেন যোগ দিবে? আমরা তো নারী জাতির সম্মান করি। যারা আমি তো আমাদেরকে নারী লোভী বলে, বলো, তোমার সাথে তোমাকে বিবাহ করার পর থেকে এই পর্যন্ত তোমাকে কি ভোগ করলাম আমি, বলো? কিন্তু তোমার পিছনে কি আমার কোনো এক মাসের খরচ দেওয়া বন্ধ আছে? তোমার কোনো না। সার্ভিস বন্ধ আছে? সমস্ত কিছু দিয়ে, তা তুমি একটা 3 সন্তানের মা, তোমার বয়স 35 বছর, তুমি
এই জেল জুলুম খাটা একটা স্বামীর বউ ছিলা, যেই স্বামীকে নিজের জীবনে মনে হয় 6 মাসও পাও নাই, খালি 3টা সন্তান জন্ম দিতে যতটুকু সময় লাগে এতটুকু পাইছো। যেই স্বামীর পিছনে তুমি লাখ লাখ টাকা খরচ করছো নিজে চাকরি করে, যে মানুষটা ওয়ান্টেড আসামি, অস্ত্র মামলার আসামি, যে মানুষটা তোমার বিয়ের সাথে সাথেই শুনছো যে 17টা মামলা আছে তার নামে, এইরকম একটা নোংরা স্বামীর সংসার করে 3টা সন্তান জন্ম দিছো, এই সন্তান 3টা লালন পালন করতেছো বাকি জীবন। তো সেই আযাবের থেকে আমি তোমাকে উদ্ধার করে আনছি। আমি বলছি না, তুমি বিবাহ করো, সংসারে চলে যাও, বাস তুমি সেফটি। বিবাহ করে তোমাকে সংসার দিলাম, তুমি সংসার পায় এত আনন্দ প্রকাশ করলা, সন্তান নিলা আর একটা আমার কাছ থেকে, তোমার সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করছো। এতগুলি জিনিস পাওয়ার পরে তুমি যখন জীবনে নিরাপত্তা পেয়ে গেলা, ওই মুহূর্তে তোমাদেরকে শয়তানে ধরছে, তোমার মেয়েকে খাড়া শয়তানে ধরছে। সে এবার আইএমবির কার্যক্রম বন্ধ করে দিবে আমাদের, শুধুমাত্র তার একটা উদ্দেশ্য, তার একটা চাওয়া পূরণ হয় নাই দেখে। আর এখন তার জিদ কি, যে মুফতি সাহেব তার কাছে সরি বলতে হবে। মুফতি সাহেব ওকে, মুফতি সাহেব তো প্রেম আমি করে, শোনো, মুফতি আমি সাহেব কি প্রেম কালকেরও করছে ওর বলছি, সাথে? মুফতি সাহেবের কাছে সরি বলবে বেয়াদব। আমি কালকেরও বলছি, শোন, তার আল্লাহ পাক 4জন হালাল যা স্ত্রী করে আছে, ভালোর জন্য করে, সে তোর কেন? একসাথে আল্লাহ পাক ভালো জায়গায় নিতে পারে। এখন শোনো, এখন তোমার মেয়ের মাথায় যেহেতু খুন চাপছে, ও যদি এই নোংরামি করতে থাকে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ, কারণ এখন আমি আমরা কি এই দেশের করি, ভিতরে কোনো অন্যায় করি নাই। শোনো, কোনো মানুষ আমাদের এই অন্যায় প্রুভ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এতটুক সৎ সাহস নিয়ে এই দেশে কাজ করতে বসছি। হ্যাঁ, কাজ করতে গেলে কাজের পথে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমরা তো কোনো সময় অন্যায় এস্টাবলিশ করার জন্য কাজ করতেছি না, যে সমাজের ভিতরে নোংরামি এস্টাবলিশ করব। আমরা সমাজ থেকে নোংরামি দূর করার জন্য একটা প্রতিষ্ঠান খুলছি, যে এই সমাজের মানুষ বিত্তশালী যারা আছে, যারা নারীদেরকে হারাম ভাবে ভোগ করে, তাদেরকে বলছি ভাই আজকের থেকে আর হারাম করেন না, আপনি হালাল ভাবে ভোগ করেন। যদি বলে বড় স্ত্রী মানে না, স্ত্রীকে বুঝান, স্ত্রীকে বুঝান। যে স্ত্রী আপনার প্রতিটা মেনে নিতে পারে সে আপনার বউ মানতে পারবে। আপনি ভয় পায়েন না, ভয় পেলে স্ত্রীকে বুঝাইতে পারবেন না। তাহলে সমাজের মানুষ যারা যারা তাদের স্ত্রীকে ম্যানেজ করে এই সমস্ত অসহায় নারীদের দায়িত্ব নিচ্ছে, নারীগুলা এখন বউ হয়ে যাচ্ছে। এক একজন 7 বছর 8 বছর ডিভোর্সি, একটা দুইটা বাচ্চা নিয়ে মানবেতর জীবন যাপন করতেছে। এই মানুষগুলা যখন সংসারমুখী হচ্ছে, তখন তাগুতের মাথা নষ্ট হয়ে গেছে যে আমাদের তো কাস্টমার কমে যাচ্ছে এই দেশে। এই দেশে অসহায় মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি। গরিব বাবা তার মেয়েকে লেখাপড়া করাইতে পারে না, কিন্তু তারা আইন করে দিছে যে 18-র আগে বিয়ে দিতে পারবে না। তাহলে এই গরিব বাবা তার মেয়েকে এত বছর কি জন্য পালবে কষ্ট করে? সে বালেগ হয়ে যাওয়ার পরে বিবাহ দিয়ে দিবে, এবার স্বামী পালবে তাকে। তাহলে নারীদেরকে তারাই অরক্ষিত করে রাখে, তারা দীর্ঘদিন বিবাহ আটকায় রাখে। এরপরে কারো ডিভোর্স হয়ে গেলে তাদেরকে কলঙ্ক দিয়ে তাদেরকে আর বিবাহ করতে দেয় না, ফিরি ফিরি ভোগ করতে চায়। তারপরে কেউ বিধবা হয়ে গেলে ওই মানুষগুলোকে ঘৃণা করে। আমরা তো সমাজ থেকে এই কলঙ্ক দূর করার জন্য কাজ করতেছি, তাহলে আমাদের বিরুদ্ধে এই অপবাদগুলি কেন দিয়ে দিবা? আর যখন এটা তোমার সামনে হচ্ছে, তুমি যখন এটা রাজসাক্ষী, তাহলে তুমি তোমার মেয়েকে কেন কন্ট্রোল করবে না? তুমি কেন মেয়ের কথায় আবার বিভ্রান্ত হচ্ছ? তোমার মেয়েকে তোমার চেয়ে বেশি কেউ চিনে এই পৃথিবীর? সে জীবনে কতগুলি অপরাধ তোমাকে দিয়ে করাইছে, কত মিথ্যা কথা বলাইছে। তোমার, তার বাচ্চা প্রুভ করার জন্য সে তোমার পেশাব টেস্ট করছে। এটা কত বড় লজ্জাস্কর বিষয় বলো। বলো এই কথাটার সাক্ষী কে? তুমি তুমি আমি আর এইটা জিজ্ঞেস, আমি কি এইটা কেন করছি, আমি হুম এইটা কেন করছি, এই কাজটা আমি কেন করছি? কেন করছে সে? তোমার পেশাব টেস্ট করে সে কেন বললো যে এটা আমার বাচ্চা? এত বড় নোংরামি ও কেন করলো? এত বড় মিথ্যাচার কেন করলো? তাইলে এই মেয়ে কোথায় কার থেকে সন্তান নিয়ে আসবে, এসে বলবে যে এটা অমুকের সন্তান? আমরা তো এই রিক্সেই আছি ওকে নিয়ে। যাই হোক, এখন এতগুলি নোংরামি মেয়ে করলো তোমার সামনে, তোমরা দেখলা। আজকে যখন সে অনলাইনে এসে এসব আমাদের ব্যাপারে মিথ্যাচার করতেছে, তো ওই সময় তো তোমাদের উচিত ছিল দাঁড়ায়া বলা, "এই বেয়াদব, আমরা তো এখানে ছিলাম, আমরা তো সব জানি, তুই এই সমস্ত মিথ্যা কথা কেন বলতেছিস?" তার সাথে 3 তালাক হয়ে গেছে, ইদ্যত পুরা হয়ে গেছে, সে আরেক জায়গায় বিবাহ করে সংসার করবে। সে আরে আইএমবি ভাই, ধ্বংস এই করে কথা আমি তার লাভ বলছি, কি? আইএমবি ধ্বংস করে তার কি লাভ? শোনো, ছোট তুমি মানুষ, যদি আমি ভুল বলো, করছিলাম, তাই হুম এই ভুলের কারণে আমি এইগুলো, তাকে হুম আমি এই বাংলাদেশে এতগুলো মানুষের সামনে আমি নতম, তাহলে চিন্তা করো ওর কেন একটা কি মানসিকতা কি। করতাম এই এখন ও মাইয়েটা, আমি হলো, যাতে বললাম বলছে। না, ও যে মিথ্যাচার করে ফেলছে, এখন ও যদি সবার সামনে আত্মসমর্পণ করে, তো সবাই আবার ওরে বলবে যে তাহলে তুমি এটা করলা কেন? এই জন্য ওই অহংকারে বা এই ভয়ে ও এটা স্বীকার করবে না। কিন্তু ও যদি এটা স্বীকার করে না, তাহলে ওকে কেউ কিছু বলবে না, ওকে সবাই মাফ করে দিবে, যে ছোট মানুষ অন্যায় করছে। দোষ তো ওর না, দোষ হলো এই সমাজের। ওকে যারা এই সমস্ত এই তথ্য ছাড়া
পারিবারিক সিদ্ধান্ত ছাড়া, তথ্য ছাড়া যারা ওকে উস্কানি দিয়া দিয়া এই পর্যন্ত নিছে, দোষ হবে আমরা মামলা করব ওই সমস্ত মানুষদের যারা এই কলঙ্ক ছড়ানোর পিছনে সহযোগিতা করছে। আমরা এই দেশের নাগরিক, আমরা এখানে ভাইসা আসিনি, বুঝতে পারছো? হ্যাঁ, পারলে তারা জুলুম করতে পারবে, কিন্তু আমাদের এই কাজের ব্যাপারে কোনো এই যে নাহক এটা প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। তোমার এতটুক বলে হিম্মত নিয়ে আমরা এখানে দুধ বসছি। দরজে এখন খায়, ও বুঝছো? যদি পারে, ও জাতির সামনে ক্ষমা চাক, ওর সব অন্যায় মাফ করে দেওয়া হবে, ওকে কিছুই বলবো না আমরা, ঠিক আছে? ওকে নিয়ে এত সময় দেওয়ার মতো এত ইন্টারেস্ট আমার নাই। বাকি ও যদি নিজে বাঁচতে চায়, এখনো উম্মতের কাছে ক্ষমা চাক, ক্ষমা চায়া আত্মসমর্পণ করে ও ওর মতন চুপচাপ হয়ে ওর জীবন কাটাক, যেখানে মন চায় চলে যাক। মানুষকে যেন আর বিভ্রান্ত না করে, মানুষকে বিভ্রান্ত করলে পরবর্তীতে তোমাদের সবার জবাবদিহিতা করতে হবে। আর আমি তোমরা কি তো কই শোনো, এখন ওই কইতেছে যে আমি বড় লোক, টাকা পয়সা আলা দেখে বিয়ে বম, জানো আমি আমার মা আমার ভাই তিনটারে যেন আমি দেখতে যা পাই। ঘরে বিয়ে করার লাগে বহুত বড় লোক রেডি আছে, করুক গা ভাই, ওরে নিয়ে আমার আপাতত মাথা ব্যথা নেই, যেহেতু আমার রেঞ্জের বাইরে চলে গেছে। আমি এখন ফেসবুকে এটুক জানাবো শুধু এই জন্য যে আমার এই আত্মরক্ষার দরকার আছে, জাতি ভুল বুঝতেছে, তারাও এই সত্যটা জানুক। তা আমরা এখন সত্যগুলো প্রকাশ করব। ওর লাইফ হিস্টোরি, কবে কিভাবে তোমাদের সাথে আমার পরিচয়, পরিচয় হওয়ার পরে আমার পরিবারে আসার পরে তোমার মেয়ের যে হিস্টোরি আছে, তাকে আমি নিজে গুলশান নিয়ে গেছি, ওই আলামিন নামে ওই ছেলেটার সাথে তার আহ, সম্পর্ক ছিল, তার সাথে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে, তোমার মেয়ে নিজে বলছে যে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আমার পরিবারের পিছনে দিছি। তারপরে এরপরে আবার তোমার বিয়ে হওয়ার কারণে ওই ছেলেটা অসন্তুষ্ট হয়ে তার সাথে সম্পর্ক শেষ করে দিছে। এরপরে তোমার মেয়ে বলছে যে শেষবারের মতো আমি ওর নিজের মুখে কথা শুনতে চাই, সেখানে আমি নিজে নিয়ে গেলাম তাকে। তুমি জানো খুশিকে সাথে করে আমি নিয়ে গেছি, সারাদিন সেখানে ছিলাম। সেই মেয়ে তাকে, সেই ছেলে তাকে পুরাপুরি রিজেক্ট করছে যখন, তখন সে বলছে যে ঠিক আছে, আমার আর কিছু বলার নাই, এবার আপনারা যা বলবেন আমি সেই অনুযায়ী চলবো। এটাই তো ছিল ওর সাথে আমাদের কমিটমেন্ট, তাই না? এরপরে বাসায় আসলো, আমার বাসায় রেখে ওকে নামাজ কালাম পড়তে বললাম, দিনদারিতা নিল, মুফতি সাহেবের কাছে প্রস্তাব দিলাম। তারপরে মুফতি সাহেব বললো যে ও যদি এই কন্ডিশনে আসতে পারে, তো তাহলে আমি মোটামুটি ওর ব্যাপারে সিদ্ধান্ত নিব। আসলো, ভালো হইলো, বিবাহ দিলাম, এই সব কিছুই ভালো ছিল। কিন্তু সর্বশেষ ওর ভিতরে যে ঘোড়ামিটা, ওর যে জিদ, তারপর ও যে জিতে থাকা সবসময়, যে ও কোনো সময় হারতে চায় না, নিজে অন্যায় করে ফেললেও জিতে থাকতে হবে, এই যে একটা ওর মানসিকতা, এই জিনিসটা করতে যায় আজকে পুরো দেশের ভিতরেও একটা বিশৃঙ্খলা লাগাই দিছে। তো অন্যায় পাপ যেই করুক, তাকে এটা শাস্তি ভোগ করতে হবে, বুঝতে পারছো? আর কখনো মিথ্যা দিয়ে কাউকে ধ্বংস করা যায় না, মিথ্যা অল্প দিনের ভিতরেই প্রকাশ করা যায়। আর শয়তানের চক্রান্ত অনেক বড়, কিন্তু শয়তান দিন শেষে পরাজিত হয়। শয়তান সারা জীবন লাঞ্ছিত হয়, শয়তান জীবনে কতবার যে লাঞ্ছিত হয় পদে পদে, শয়তানের অপমানের শেষ নাই। সারা জীবন লাঞ্ছিত হবে, আর মৃত্যুর পরে তো শয়তানের শাস্তি আছে। এই জন্য শয়তানের চক্রে যারা জড়ায়, যারা শয়তানের অনুসারী হয়, তাদেরকে শয়তান এরকম ভাবে পরাস্ত করে, পরাজিত করে, ধ্বংস করে। তো এখন তুমি ওকে বলে দিও, ও যদি চায়, চ্যালেঞ্জ ছুড়ে যদি আগে বাড়তে চায়, ও কিছুই করতে পারবে না। আমি এবার পুরাপুরি সমস্ত লজ্জা শরম বাদ দিয়া সমস্ত ইতিহাস সামনে নিয়ে আসব, এবং পুরা হিস্ট্রি সামনে নিয়ে আসব। আমার তো আমি আর এগুলো নিয়ে আমি ভয় ওরে নাই ভাই। বললে দুম ইয়া। আমি জানাইছি ওইটা বলার জন্য না, তোমাকে জানাইছি হলো আমি এটা পোস্ট করছি এবং বাকি পোস্ট গুলা ধারাবাহিক ভাবে করব। এবং এখন যে তোমার সাথে কথা হয়েছে এই রেকর্ডটাও আমি ছাড়বো অনলাইনে, বুঝছো? হুম, হুম। তো এই এই পুরা বিষয়টা জানানোর জন্যই তোমাকে মূলত ফোন দেওয়া। এখন ও যদি ওরটা এসে বলে দেয়, তাহলে তার আমার বাকি বিষয়গুলি আর অনলাইনে মানুষের সামনে আনা লাগবে না। মানুষের বিয়ের পোস্ট করে কুল পাই না, এখন প্রত্যেকদিন এসব নোংরামি পোস্ট করবো আমি? আমার খায় কাম আছে এগুলা? ও বুঝে না, ও একটা মেয়ে, আমরা কি এতই জালিম? তুমি আমার স্ত্রী হয়ে সংসার করতেছো, আর ও পুরা জাতির কাছে মিথ্যাচার করে বেড়াচ্ছে, এটা কি টিকবে? হ্যাঁ, ওর ওর দাবি টিকবে বলো? মিথ্যা দাবি টিকে? ও তো স্পষ্ট করে বলছে যে আমি মুফতি সাহেবরে আহ, ওকে ধ্বংস করে ছাড়বো। তো মুফতি সাহেবরে ধ্বংস করবে, ধ্বংস করা কি এত সোজা? মুফতি সাহেব কি এত সস্তা জিনিস? মুফতি সাহেবের এখন অলরেডি তার আন্ডারে 7 জন নারী আছে, তার 4টে স্ত্রী, 4টা মেয়ে আছে, ছেলে আছে, তার প্রতিষ্ঠান আছে, আইএমবির লাখ লাখ মানুষ তার ফলোয়ার, তার সদস্য। এতগুলি মানুষের জিম্মাদারি যে লোকটার হাতে, তুমি এসে ফু দিয়ে উড়াই দিবা? এত সোজা? তুমি তার কয়দিন সংসার করছো দেখা তুমি আজকে অপপ্রচার চালাইতেছো, তার 4টা বউ আছে না আরো?
হুম। 4টা বউ যখন এসে সাক্ষী দিবে যে ওই মেয়েটা মিথ্যাবাদী, আমরা তার সংসার করতেছি, আমরা সকলেই ভালো আছি, উনি সৎ চরিত্রবান, তার স্ত্রীরা যখন অনলাইনে এসে এগুলা জাতির সামনে বলবে, তো ওর এই সমস্ত মিথ্যাচার টিকবে? আর ও কতগুলি অন্যায় করছে, মানুষের প্রাইভেসি অনলাইনের ভিতরে প্রকাশ করে দিছে। তো এটার জন্য তো মামলা হয়, কিন্তু আমরা এই তাগুতি সরকারের কাছে মামলা টামলা চাই না, কারণ এদের কাছে কোনো ন্যায় বিচার নাই। তবে আমরা জাতি যেখান থেকে বিভ্রান্ত হয়েছে যে অনলাইনের মাধ্যমে, সে অনলাইনের মাধ্যমে আমরা জাতিকে আবার পুরো সত্য তথ্যটা তুলে দিব, যেন মানুষ আর বিভ্রান্ত না হয়। আর এরপরে ও কি জিদ মিটাবে, কি করবে না করবে, এটা ওর ব্যাপার। ও এখন নিজের ইয়ানাফসি নিয়ে দৌড়া, ও কেমনে ভালো থাকবে, কিভাবে বাঁচবে, ও সেটা নিয়ে চিন্তা করুক। কারণ ও যতগুলি আইডি বানাইছে সবগুলি আইডি আমার কাছে স্ক্রিনশট আছে। তারপরে যতগুলি আইডি থেকে আমাদেরকে মেসেজ করছে, মুফতি সাহেবের বিভিন্ন বৌদের নামে যে সমস্ত আইডি ছাড়ছে, সব তথ্য আমরা এই কয়দিনে ওর জোগাড় করছি। ঠিক আছে? সবকিছু জোগাড় করে এখন আমরা এগুলি আস্তে আস্তে প্রকাশ করব জাতির সামনে, যে ওর কি কি মিথ্যাচার ও করছে এটা করতে যায়। আর কার কার, তুমি এই সিমটা তো তুমি তুলে দিছো ওকে, কোন সিমটা? এই যে তোমার আইডি কার্ড দিয়ে তোলা যে সিমটা, এই সিমটা আমি ছালে আর কিনে দিচ্ছিলাম। এখন তো সিম ও আবার তুলছে, কে তুমি তুলে দাও নাই? আমি তুলে দিলাম কোন দিনটা। তাহলে ওই যদি আমার ওই যে আমার ভোটার আইডেন্টি ফটোকপি নিয়ে তারপর করছি। ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে ওই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তোলা যায় না। যাই হোক, তোমারে আমি আর ওইসব নিয়ে তর্ক করতে চাই না। আমি তো জানি না ও ওর কেমনে দোকায় করছে। পড়ে তুমি অনেক মিথ্যা বলছো, তো আমি আর তোমাকে আর মিথ্যাবাদী এই বানাইতে চাই না। তো ঠিক আছে, তুমি ওর সাথে কথা বললে বলো, না বললে না বলো, আমি আমারটুক তোমাকে জানাই দিলাম। আর তোমার ওই যে টাকা পয়সা পাঠানোর বিষয়টা আমি দেখি আজকে না হলেও কালকে পাঠানোর বিষয়।